অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার প্রথম স্ত্রী ডিভোর্সের পরেও মাঝে মধ্যেই অনলাইনে কিছু না কিছু অর্ডার করে আমাকে টাকা পেমেন্ট করতে বলে, আর আমিও বিনা ব্যাংকে টাকা পেমেন্ট করে দেই। বিষয়টি আপনাদের কাছে হয়তো বেশ হাস্যকর বা অদ্ভুত মনে হচ্ছে, তাই তো ভাবছেন ডিভোর্সে হয়ে যাওয়ার পরেও প্রথম শখ মেটাচ্ছি। কিন্তু বিষয়টা আপনারা যেমন ভাবছেন মোটেও তেমন না। আসলে আমার 14 বছরের মেয়েটা তার মায়ের মোবাইলে লুকিয়ে সেখান থেকে অনলাইনে জামাকাপড় অর্ডার করে আমাকে সোজা মেসেজ পাঠিয়ে দেয়। 2টা শাড়ি আর একটা 3 পিস অর্ডার করেছি, 101 ডেলিভারি দেওয়া আছে, বিকাশ করে টাকাটা পাঠিয়ে দেওয়া। আর হ্যাঁ, তুমি কিন্তু এই নম্বরে কোনো বাড়তি মেসেজ বা কল দিও না। এই মেসেজটা যদি অন্য কেউ দূর থেকে দেখে তবে এক বাক্য ধরে নেবে। এটা আমার প্রথম স্ত্রীর বায়না, কিন্তু আমি তো জানি আমার প্রথম স্ত্রী তৃষা কোনো দিন এই কাজ করবে না। তার সেই আত্মসম্মান বোধটুকু অন্তত আছে। আমার শ্বশুরবাড়ির মানুষের হয়তো টাকার কিছুটা অভাব থাকতে পারে, কিন্তু তাদের আত্মসম্মানের বিন্দুমাত্র অভাব নেই। তৃষা এমন মেয়ে নয় যে সম্পর্ক ভেঙে যাওয়ার পর আমার টাকা নিয়ে টানাটানি করবে। এই কাজ কেবল আমার মেয়েটাই করতে পারে। সে এবার ক্লাস 9-এ পড়ে। তার বয়সটা এমন এক বয়সিক সীমান্তিগুণে যেখানে সব বাবার ভালোবাসা আর আদরের প্রকাশ্য আর কোনো পথ খুঁজে পাচ্ছে না। কিন্তু কেন এই লুকোচুরি? কেন একটা মেয়েকে নিজের বাবার সাথে এভাবে চোরের মতো যোগাযোগ করতে হবে? উত্তরটা লুকিয়ে আছে আজকের থেকে 1 বছর আগের পেছনের একটা অভিশপ্ত সন্ধ্যায়। সেই দিন ছোটোখাটো একটা বিষয় নিয়ে আমার মায়ের সাথে তৃষার প্রচণ্ড ঝড় হয়ে সংসারের স্বাভাবিক রাগারাগি, কিন্তু আমার মা হঠাৎ করে অতিরিক্ত রাগে গিয়ে তৃষার বাবাকে আমার শ্বশুরমশাইকে ফোন করে বসানো। মা চরম বিক্ষুব্ধতায় ফুঁসিতে ফোনে বলে দিয়েছিলেন, আপনারা কেমন মেয়ে বিয়ে দিয়েছেন, কোনো শিক্ষা দেননি, আপনার মেয়েকে সে নিয়ে যান, আমার বাড়িতে ওর আর কোনো জায়গা নেই। মা হয়তো রাগের মাথায় কথাটা বলেছিলেন, কিন্তু অপর প্রান্তে কথা মানুষটার জন্য একটা ছিল চরম অপমান। আমার শ্বশুরমশাই লোক হিসাবে অন্তত একরোখা আর প্রচণ্ড রাগী। নিজের আত্মসম্মানে আঘাত লাগে, তিনি আর কিছু দেখেন না। ওই ফোন পাওয়া 6 ঘন্টার মধ্যে তিনি গাড়ি ভাড়া করে আমাদের বাড়িতে এসে উপস্থিত হন। তৃষা বা আমার মেয়ের কোনো কথা না শুনে, 1 কাপ চা পর্যন্ত না খেয়ে তিনি নিজের মেয়ে আর নাতিকে নিয়ে 1 কাপড় ঘর থেকে বেরিয়ে যান। আমি যখন অফিসে ছিলাম 3 দিন পর আমি ছুটে গিয়েছিলাম শ্বশুর বাড়িতে তৃষাকে ফিরিয়ে আনতে। ভেবেছিলাম বুঝিয়ে সুঝিয়ে সব ঠিক করে ফেলব, কিন্তু আমার শ্বশুরমশাই যে দেওয়াল তুলে দাঁড়িয়েছিলেন তা ভাঙার সাবাধা আর ছিল না। তিনি সোজা জানিয়ে দিয়েছিলেন যে বাড়িতে আমার মেয়ের শিক্ষা অভাব নিয়ে কথা উঠেছে, সেখানে আমার মেয়ে আর নাতনি 1 সেকেন্ডও থাকবে না। আমি তৃষার দিকে তাকিয়েছিলাম, তার চোখে ছিল জল, কিন্তু মুখের সামনে দাঁড়িয়ে থাকা বাবার কড়া শাসনের সামনে কথা বলার মতো বিন্দুমাত্র সাহস তার ছিল না। সে শুধু মাথা নিচু করে নীরবে অশ্রু বিসর্জন দিয়েছিল। তার কয়েকদিন পর হঠাৎই আমার কাছে পোস্ট অফিসের একটা খাম আসে। খুলে দেখি তৃষার স্বাক্ষর করা ডিভোর্সের পেপার। চিঠিটা দেখেই আমার রক্ত হিম হয়ে গিয়েছিল, কিন্তু আমি মনে থেকে খুব ভালো করে জানতাম এটা তৃষার নিজের সিদ্ধান্ত হতে পারে না। তৃষা আমাকে ভালোবাসতো। এই জঘন্য কাগজটা সম্পর্কে আমার শ্বশুরের জেদ আর
রাগে ফসল, রাগে দুঃখে আর অভিমানে আমি সেই ডিভোর্স পেপারটা সেখানেই টুকরো টুকরো করে ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। কিন্তু আইন প্রতিক্রিয়া থেমে থাকলে নি, অথচ মনের ভেতরের বন্ধনটা এতটুকু আগলা হয় না। বিচ্ছেদের পরে প্রথম কয়েকটা মাস আমার মেয়েটা তার মায়ের ফোন চুরি করে আমাকে মাঝে মাঝে কল দিত। কাঁদতে কাঁদতে বলতো, বাবা তুমি এসো, মাকে নিয়ে যাও না কেন, আমরা তোমার কাছে থাকবো। এই কান্না শুনে বুক ফেটে যেত আমার। কিন্তু আইনের জটিলতা আর শ্বশুরের ঠিক পাহাড়ের আমাকে নিঃশ্বাস করে রেখেছিল। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে সেই ফোন কলগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এটা ফোন আসতে না বুকের ভেতরটা প্রতি মুহূর্তে মোচড় দিয়ে ওঠে। তবে কি আমার শ্বশুর কিছু টের পেয়ে গেছে? কে তিনি কি আমার মেয়ের কাছ থেকে তিশার ফোনটা কেড়ে নিল, নাকি বাড়িতে নতুন কোনো অশান্তির ঝড় উঠেছে? কোনো উপায় না পেয়ে আমি ছটফট করছিলাম। আর ঠিক তখনই দুপুরে আমার ফোনে হঠাৎ সেই অপরিচিত মেসেজটি ভেসে উঠল। পর্দার দিকে তাকিয়ে আমার বুকের ধুকপুকুনি এক ফ্ল্যাটে হাজার গুণ বেড়ে গেল। মেসেজের লেখা, দুটো শাড়ি আর একটা থ্রি পিস প্রিন্ট অর্ডার করেছি, কাকশো নন ডেলিভারি তুমি, কিন্তু মেসেজ দিও না। আমি দ্রুত বিকাশ খুলে পেমেন্ট করে দিলাম। কিন্তু টাকা পাঠানোর পরই আমার মাথার ভেতর একটা খটকা জাগলো। ক্লাস নেই পড়া একটা 14 বছরের মেয়ে আইন অনলাইনে থ্রি পিস অর্ডার করতেই পারে, কিন্তু হঠাৎ শাড়ি এক অর্ডার করে যাবে সে, তাও আবার এমন একটা সময়ে যখন তার ফোন দেওয়ার পরে করা নিষেধ ঝুলছে। মেয়ে কি বলবে? নিজের জন্য শপিং করেছে নাকি অন্য কিছু? মাথার মধ্যে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে। 14 বছরের একটা মেয়ে নিজের জন্য একটা থ্রি পিস না হওয়া পছন্দ করলো, কিন্তু দুটো শাড়ি কেন অর্ডার করবে? তিশার জন্য নাকি অন্য কোনো কারণ আছে? মেসেজে স্পষ্ট লেখা, কিন্তু কোনো কল বা মেসেজ না দিতে তাই বুকের ভেতর হাজারটা প্রশ্ন ছটফট করলো। আমি চুপ করে রইলাম। নিজের আবেগে সামলে রাখা ছাড়া আর কোনো উপায় ছিল না। এমনকি কারো কলটা পুরো এই দুটো দিন আমার কিভাবে কাটছে তা শুধু আমি আর আমার ওপরের আল্লাহ জানে। রাতে ঠিকমতো ঘুম হতো না। কাজের ফাঁকে খালি ফোনের দিকে চোখ চলে যেত। মনে হচ্ছিল কোনো একটা ঝড় বিপদ বা কোনো একটি কিছু ঘটতে যাচ্ছে, যার কিছুই আমি জানি না। 2 দিন পর দুপুরে হঠাৎ আবার ফোনটা কেঁপে উঠল। স্কুলে তিশার নাম্বার থেকে একটা বড় মেসেজ ভেসে উঠছে। মেসেজটা পড়ার সাথে সাথে আমার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। মেসেজটা লেখা, বাবা গত কাল রাত্রে মাকে দেখতে 3 জন লোক এসেছিল একটা বড় গাড়িতে করে। ওরা যাওয়ার পর মা আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদছে। মা, তোমাকে খুব প্রয়োজন বাবা, তুমি যেভাবে পারো আমাদের এখান থেকে নিয়ে যাও প্লিজ। তুমি হয়তো ভাবছিলে আমি কোনো শাড়ি অর্ডার করেছি। আমি আসলে জানতামই না যে মা দেখতে লোক আসবে। পরশুদিন নানু আমাকে বলেছিল একটু ভালো শাড়ি পরে সেজেগুজে থাকতে। মন মরা হয়ে থাকলো নাকি মাকে ভালো লাগে না। আমি ভেবেছিলাম নতুন শাড়ি পরলে মাকে হয়তো একটু সুন্দর লাগবে, মায়ের মনটাও একটু ভালো হবে। তাই আমি লুকিয়ে 2টো শাড়ি অর্ডার করেছিলাম। কিন্তু নানু আর নানার মনের ভেতর যে এত বড় একটা উদ্দেশ্য ছিল সেটা আমার মেয়ে কেউই একদম বুঝতে পারেনি। মেসেজটা পড়ার শেষ হতে আমার চোখ দুটো ঝাপসা হয়ে এলো। হয়তো মুঠোয় থাকা ফোনটা কাঁপতে লাগলো। আমার শ্বশুর এই এক রাখা অসভ্য আর যে এতটা দ্রুত বাড়বে আমি স্বপ্নেও ভাবিনি। নিজের অহংকারের ধরে রাখতে যেন তিনি নিজের মেয়ের জীবনটা নিয়ে এভাবে
খেলা করবেন। তিশা আরও আমাকে ভালোবেসে আপনার মেয়েটা তার বাবাকে ছাড়া আর কিছু বোঝে না, আর সেখানে তাকে আলাদা আলাদা করে তিশাকে আবার অন্য কোথাও পর করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আমি আমার তিশার কান্না চেহারাটা চোখের সামনে ভেসে উঠল। যে মেয়েটা বাপের করা শাসনের সামনে দু শব্দটি করতে পারে না, সে আজ ভেতরে ভেতরে কতটা একা আর অসহায় হয়ে পড়েছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে এতদিন শ্বশুরের রাগ, সমাজের ভয় আর আইনের ঝামেলার কথা ভেবে চুপচাপ দূরে সরিয়ে রেখেছিলাম নিজেকে। ভেবেছিলাম সময় হলো সব ঠিক হবে, কিন্তু আজ আর চুপ করে বসে থাকার সময় নয়। এভাবে হয়তো গুটিয়ে বসে থাকলে আমি আর জীবনের সবচেয়ে ভালোবাসার মানুষ দুটাকেই হারিয়ে ফেলবো। আমি সোজা ড্রয়ার খুলে গাড়ির চাবিটা হাতে নিলাম, জামাটা গায়ে গলিয়ে ঘর থেকে বের হতেই যাব, এমন সময় মা এসে সামনে দাঁড়ালো। মা শুধু শুধরালেন, কোথায় যাচ্ছিস? এত হন্তদন্ত হয়ে আমি মায়ের দিকে তাকালাম। 1 বছর আগে সেই অভিশাপ সুন্দর কথা আমার মনে পড়ে গেল। মায়ের সেই এক মুহূর্ত রাগ আর আজ আমাদের সংসারটাকে এই দের করায় এনে দাঁড় করিয়েছে। খুব শান্ত গলায় বলল, মা, তোর এক মুহূর্তের রাগে আমি 1 বছর কষ্ট পেয়েছি, আর যদি আমি না যাই তবে আমার পুরো জীবনটা ছারখার হয়ে যাবে। আমি তিশা আর আমার মেয়েকে অন্তত জানাচ্ছি। মা আর চোখের দিকে তাকিয়ে আর একটা শব্দ বলতে পারল না। হয়তো এতদিন পর মেয়ের মনেও কিছুটা অনুশোচনা এসে জমা হয়েছে। আমি আর কথা না বাড়িয়ে সোজা গিয়ে গাড়িতে উঠলাম। টাচ দিয়ে সোজা শ্বশুর বাড়ির রাস্তার দিকে রওনা দিলাম। মনে মনে একটা কথাই বারবার ঘুরপাক ছিল, যাই হোক যাই না কেন, আজ আমি খালি হাতে ফিরবো না। আমার তিশা আর আমার মেয়েকে আমি আমার ঘরে ফিরিয়ে আনবই, তাতে যা হয়ে যাক না কেন চলবে। গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।